দুঃখিত, আমার নেট আজকে একটু স্লো হওয়ার কারণে আমার একটু বেশি সময় লেগে যাচ্ছে। নেট রেসপন্স করছে একটু দেরিতে। আপনারা আজকে একটু হালকা পাতলা ভিউ পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি যখন অনলাইনে যাই আমাকে কীরকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় একই সাথে দুই জায়গায় অনলাইন হওয়ার জন্য। ওকে, আলহামদুলিল্লাহ। সরি ডিলে হওয়ার জন্য। আমি একই সাথে এখন জুম এবং ফেসবুক লাইভ সব জায়গায় আছি। ফেসবুক লাইভের দুটো গ্রুপে আশা করি আজকে ইনশাল্লাহ আছি আমি। সো আমাকে আর পরে কষ্ট করে ভিডিও আপলোড করতে হবে না। আমরা নিউটনিয়ান বলবিদ্যা আজকে যেটা পড়বো, আমি বলছিলাম একটু আগে, আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ব প্রথমে। আর একই সাথে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে টর্ক কোথা থেকে আসে। টর্ক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ টর্কের সঙ্গে জড়তার ভ্রামক এবং বাকি সব জিনিসগুলো আসবে। তাহলে শুরু করা যাক। সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার। তাহলে দুই প্রকার সংঘর্ষকে আমরা আগে সংজ্ঞায়িত করি। সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই দুইটার ইকুয়েশনগুলো খুব বিদঘুটে হয়। স্পেশালি স্থিতিস্থাপক সংঘর্ষের যে ইকুয়েশন, এটা না খুবই বিদঘুটে ইকুয়েশন। আমার নিজের ইকুয়েশনগুলো মনে থাকে না ঠিক মতো। সো আমি আজকে ইকুয়েশন মনে না রেখেও কিভাবে ম্যাথ করা যায় সেই জিনিসটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিখাবো। এখন আগে কন্ডিশন বা শর্তগুলো আমি আলোচনা করি। অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা? যে সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত থাকে, গতিশক্তিও সংরক্ষিত থাকে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি উভয়টি সংরক্ষিত থাকে। এখন আমরা এতদিন পর্যন্ত যা করছি সবই ছিল কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ আমরা শুধুমাত্র কি নিয়ে মাথা ঘামাইছি? আমরা শুধুমাত্র ভরবেগ নিয়ে মাথা ঘামাইছি। আমরা কিন্তু গতিশক্তি নিয়ে কোথাও মাথা ঘামাই নাই। সো একটা জিনিস আমরা বলতে পারি, দুনিয়ার সকল সংঘর্ষে একটা জিনিস সংরক্ষিত থাকবেই। সেটা কি? ভরবেগ। গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভরবেগ অতি অবশ্যই কি থাকবে? সংরক্ষিত থাকবে। তাহলে এখন তাহলে দেখেন, আমার যেখানে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে সেই অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় আমার আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ ছিল শুধুমাত্র এটাই ছিল। কিন্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে শুধু ভরবেগ সংরক্ষিত থাকলেও হবে না, আমার গতিশক্তি মানে আদি গতিশক্তি ইকুয়ালস টু শেষ গতিশক্তি, এটা হতে হবে। আর ভরবেগ তো সংরক্ষিত থাকবেই। একটা জিনিস খেয়াল রাখেন, ভরবেগ সকল সংঘর্ষে সংরক্ষিত থাকবেই, ম্যান্ডেটরি। কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে। গতিশক্তি সংরক্ষিত যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ।
কিন্তু ভরবেগ অতি অবশ্যই কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাহলে আমার বাম পাশেরটা হচ্ছে অস্থিতিস্থাপক, আর ডান পাশেরটা হচ্ছে স্থিতিস্থাপক। এখন জগতে আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ খুব কম আছে, খুবই কম। তারপরও কিছু সংঘর্ষকে স্থিতিস্থাপক ধরা হয়, যেমন হচ্ছে আমরা যখন অধ্যায় 10 পড়ব, আপনাদের অধ্যায় 10 যখন পড়ানো হবে তখন ওইখানে দেখবেন আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলা প্রতিপাদনের আগে এটাকে বলা হয় কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতি তত্ত্ব। সুতরাং গ্যাসের যে গতিতত্ত্ব আছে সেখানে আমরা দেখতে পাবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ হিসেবে ধরা হয় গ্যাস অণুগুলার বেগ বা গতিশক্তিগুলোকে কনসিডার করে। এখন আমরা একটা স্থিতিস্থাপক সংঘর্ষের কথা কনসিডার করব। একটা স্থিতিস্থাপক সংঘর্ষ দেখি আমরা। ধরেন কোনো একটা বস্তু যার ভর m1 এবং সেই e1 আদিবেগে যাচ্ছিল, সামনে আরেকটি বস্তু আছে যার ভর m2 এবং সে যাচ্ছিল u2 আদিবেগে। এখন যদি u1 গ্রেটার দ্যান u2 হয় তাহলে কিন্তু পিছনের বস্তুটা সামনের বস্তুকে কি করবে, ধাক্কা দিবে, তারা সংঘর্ষে লিপ্ত হলো। এই যে কোনো একটা স্পেসে তারা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর m1 ভরের বস্তুটি যদি v1 আদিবেগে যেতে থাকে এবং m2 ভরের বস্তুটি যদি v2 আদিবেগে যেতে থাকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে প্রথমে ভর বেগের সংরক্ষণশীলতা হতে আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এখন আমরা যদি একই ধরনের ভরগুলোকে একই দিকে নিয়ে আসি, m1 গুলাকে একদিকে রাখলাম, m2 গুলাকে একদিকে রাখলাম, তাহলে m1 কমন নিলে u1 মাইনাস v1 পাবো, আর m2 কমন নিলে v2 মাইনাস u2 পাবো। এটা হচ্ছে কার সংরক্ষণশীলতা থেকে পাচ্ছি, ভরবেগের সংরক্ষণশীলতা হতে পাচ্ছি। আর যদি আমরা গতিশক্তির সংরক্ষণশীলতা চিন্তা করি, গতিশক্তির সংরক্ষণশীলতা হতে আদি গতিশক্তি ইকুয়ালস টু কি হবে, শেষ গতিশক্তি। তাহলে আবারও হাফগুলা কেটে দেই, এই হচ্ছে আমাদের তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের দুটো কন্ডিশন দুটি আমি লিখে দিলাম। এখন দেখেন এই দুটো কন্ডিশন থেকে দুটো ইকুয়েশন আমি পেয়ে গেছি, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। আমি যদি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দেই, দেখেন বেশ মজার একটা জিনিস পাওয়া যাবে। 2 নাম্বার ইকুয়েশনে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর 1 নাম্বার ইকুয়েশনে u1 মাইনাস v1। তাহলে দেখেন আমরা লিখতে পারবো u1 প্লাস v1 ইকুয়ালস টু v2 প্লাস u2। বেশ মজার একটা জিনিস চলে আসলো, এবং এই মজার পরিস্থিতি হতে স্থিতিস্থাপক সংঘর্ষের প্রতিটা ম্যাথ করে ফেলা যায়। অ্যাকচুয়ালি বইয়ে বেশ বড় বড় কিছু সূত্র দেওয়া আছে, আমি সূত্রগুলো একটু পরে লিখেও দিব, টেনশন নিয়েন না। কিন্তু ওই সূত্রগুলা মনে না রাখলেও আমরা ম্যাথগুলা করতে পারবো এই যে শুধুমাত্র এইটার সাহায্যে u1 প্লাস v1 ইকুয়ালস টু v2 প্লাস u2। তার মানে কি দাঁড়াচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষে একটা বস্তুর আদি এবং শেষ বেগের সমষ্টি, এই যে দেখেন প্রথম বস্তু m1 ভরের তার আদি বেগ কত u1 এবং m1 ভরের বস্তুর শেষ বেগ কত v1, তাহলে u1 এবং v1 এর যোগফল
u2 এবং v2 এর যোগফলের সমান। সো আবার রিপিট করছি, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে একটা বস্তুর আদি এবং শেষ বেগের যে সমষ্টি বা যোগফল অন্য বস্তুটার আদি এবং শেষ বেগের যে সমষ্টি বা যোগফলের অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বইয়ে এইটাকে না সূত্র আকারে ব্যবহার করে নাই। আমাদের বইয়ে হচ্ছে হাবিজাবি টাইপ বিশ্রী কিছু ইকুয়েশন ব্যবহার করে রাখা হয়েছে, যেগুলা মনে রাখা খুবই কষ্টকর। চলেন আমি বইয়ের ইকুয়েশনগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি, যে কিভাবে v1 v2 বের করা যাবে সেটা আমি আপনাদেরকে লিখে দিব। তাহলে লিখি, চলেন আপনারা এটা মাথায় রাখেন, এটা কিন্তু এমসিকিউ হোক বা অ্যাডমিশন টেস্ট হোক, এটা খুব কাজে আসবে। যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে অতি অবশ্যই একটা বস্তুর আদি এবং শেষ যে বেগের সমষ্টি এটা কি থাকবে, ধ্রুব থাকবে। এখন আমরা যদি বইয়ের ইকুয়েশনগুলো লিখি সেক্ষেত্রে কি পাবো সেটা আমি বুঝিয়ে বলতেছি। দেখেন, আমার যদি আগের যে সিনারিওটা ছিল সেই সিনারিওতেই বস্তু দুইটা চলতে থাকে, আগের সিনারিওটাই আমরা নিয়ে আসি, কপি করি। এই সিনারিও অনুযায়ী বস্তু দুইটা চলতেছে। আপনার উদ্দেশ্য হচ্ছে কি বের করা, v1 এবং v2 বের করা, v1 এবং v2 ইকুয়েশন জানা উদ্দেশ্য। দেখেন v1 আমি কি বের করতে যাব, v1 বের করতে যাব। আমি একটু মনে রাখাটা শিখিয়ে দিই আপনাদেরকে। v1 যখন বের করতে যাব, v1 বের করতেছি, v1 কার বেগ, এক নম্বর বস্তুর বেগ, ঠিক আছে। তাহলে এক নম্বর বস্তু নেই, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু হবে u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2। অ্যাকচুয়ালি এটা আসে কেউ যদি একটু কষ্ট সৃষ্ট করে, এই যে দুইটা সমীকরণ আছে u1 প্লাস v1 সমান v2 প্লাস u2, এখান থেকে একটা মান কোনো এক জায়গায় বসিয়ে দেন, সমাধান করে অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় v1 সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে v1। আর v2, তাহলে v2 যখন করতেছি m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে v1 v2 বের করার উপায়। সুতরাং স্থিতিস্থাপক সংঘর্ষের একেবারে সকল ডিটেলস আমি শিখিয়ে দিলাম। এখন দেখেন এমসিকিউ টাইপের প্রশ্ন আসলে কি করব এবং রিটেন টাইপের প্রশ্ন আসলে কি করব সেটা এখন আমরা দেখব। যদি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, ধরেন আপনাকে বলল একটা বস্তু যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে এবং সামনে আরেকটা বস্তু আছে এটা যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। দুইটা বস্তু একটা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। দেখেন বলেই দেওয়া হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে সংঘর্ষের পর যদি প্রথম বস্তুটার বেগ 3 মিটার পার সেকেন্ড হয়, তাহলে দ্বিতীয় যে বস্তুটি আছে এই বস্তুটির বেগ কত হবে, এটা আপনাকে জিজ্ঞেস করা হলো। এখন যদি এটাই এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, অনলি ফর এমসিকিউ অর অ্যাডমিশন, রিটেনে এটা ইউজ করতে পারবেন না, সারা নাম্বার কম দিবে। দেখেন আমরা শিখছি কি, স্থিতিস্থাপক সংঘর্ষে একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগের সমষ্টি অন্য বস্তুর আদি বেগ এবং শেষ বেগের সমষ্টির সমান। তাহলে প্রথম বস্তুর আদি বেগ 6, শেষ বেগ কত 3, দ্বিতীয় বস্তুর আদি বেগ 4, শেষ বেগ v2। সো v2 এখান থেকে 9 মাইনাস 4 5 মিটার পার সেকেন্ড বের হয়ে গেছে। দেখছেন কত দ্রুত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বইয়ে দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করেন জাস্ট দুইটা ইকুয়েশন করলেই কিন্তু এটা বের হয়ে যায়, একেবারে সিম্পল। কেন যে স্যাররা কোনো স্যারই বইয়ের মধ্যে এই জিনিসটা টানেন না আমি জানি না, মানে আমার লিটারালি এটা মাথায় ঢোকে না, এত সহজ একটা জিনিস থাকতে পোলাপানরে কেন এই জিনিসের গ্যারাকলে আটকানো হয়েছে।
আমি এটা কোনোভাবেই বুঝি নাই, বুঝছেন? সো এখন যেহেতু কিছু করার নাই, আমাদের বোর্ড পরীক্ষায় খাতা যারা দেখবেন তাদের মন জুগাইতে না পারলে তো নাম্বার পাওয়া যাবে না। এই জন্য কিন্তু ক্লাসে আমি বারবার রিপিট করে বলে দিচ্ছি যে আপনারা যখন বোর্ড পরীক্ষায় ম্যাথগুলো করবেন অতি অবশ্যই V1 V2 এইভাবে দিয়ে ম্যাথগুলো করবেন, না হলে কিন্তু নাম্বার স্যাররা নাও দিতে পারেন। ওকে, এখন আসেন এই স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে। আমি সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। প্রথম যে অনুধাবনমূলক প্রশ্নটি স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে আসে, অনুধাবনমূলক প্রশ্ন, দেখাও যে দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পর তারা মিলিত অবস্থায় চলতে পারে না। সুতরাং আমাদেরকে এটা দেখাতে হবে যে দুটি বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পর তারা কিভাবে চলবে না? মিলিত অবস্থায় চলবে না, বিচ্ছিন্ন অবস্থায় চলতে হবে। এখন এটা আমরা কিভাবে সমাধান করব? আমরা শুরুতে ধরে নেই যে তারা মিলিত অবস্থায় চলবে। আমরা এটা শুরুতে ধরে নেই, মনে করি সংঘর্ষের পর বস্তু দুইটি মিলিত অবস্থায় চলবে। তাহলে দুইটা বস্তুরই শেষ বেগ সমান হবে বস্তু দুইটির শেষ বেগ v1 সমান v2 সমান v। তাহলে দুইটা বস্তুরই শেষ বেগ সমান হবে। এখন শেষ বেগ সমান আদি বেগ u1 এবং u2 ছিল। এখন আমরা জানি v1 ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা জানি। আর v2 জানি m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কিন্তু আমরা জানি অলরেডি, তাই না? এখন দুইটা ভি যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন যদি আমরা একই জাতীয় রাশিগুলাকে একদিকে নিয়ে আসি, দেখেন আমরা যদি u2 গুলাকে একদিকে নিয়ে যাই, m1 প্লাস m2 সব জায়গা থেকে কেটে যায়। দেখেন m1 প্লাস m2 সব জায়গা থেকে কেটে যাচ্ছে না, তাহলে কি থাকে? m1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 সমান m2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1, এটা থাকতেছে। এখন এই যে যেটা থাকতেছে এইটাকে আমরা একটু পরের স্লাইডে নিয়ে যাব। যা পেলাম সেটাকে এখানে নিয়ে আসছি। এবার খেয়াল করে দেখি কি থাকে। m1 u1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2
ইকুয়ালস টু এম টু ইউ টু মাইনাস এম ওয়ান ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, দেখেন দুই পাশ থেকে একটা এম টু ইউ টু কাটাকাটি যাচ্ছে, দুই পাশ থেকে একটা এম ওয়ান ইউ ওয়ান কাটাকাটি যাচ্ছে, তাহলে বাম পাশে এম টু ইউ টু মাইনাস এম টু ইউ ওয়ান থাকবে, আর ডান পাশে থাকবে হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান ইউ টু। তাহলে এখান থেকে এম টু ইন্টু ইউ টু মাইনাস ইউ ওয়ান সমান এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, এটা পাবো। একটা জিনিস খেয়াল করেন, আমরা এইখান থেকে যদি এখন সমাধান করতে যাই এম টু সমান মাইনাস এম ওয়ান, খেয়াল করেন একটা অবাস্তব চিত্র চলে আসলো না, দেখতে পাচ্ছেন? আমি যখন সলভ করলাম আমি কি করলাম, যে যদি সংঘর্ষের পর দুইটা বস্তু একসাথে মিলিত অবস্থায় চলবে, এটা আমরা যদি ধরে নেই, তাহলে বস্তু দুইটির শেষ বেগ কি সেম হবে না? দুইটা বস্তু সংঘর্ষের পর মিলিত অবস্থায় একই দিকে চলতেছে, তাহলে তাদের শেষ বেগ কি ভিন্ন হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই, তাদের শেষ বেগ একই হবে। সো এই যে শেষ বেগটা যদি ভি হয়, তাহলে দেখেন সিচুয়েশনটা বিশ্রী একটা সিচুয়েশন হয়ে গেল, এম টু সমান মাইনাস এম ওয়ান হয়ে গেছে। তার মানে কি সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলা সম্ভব নয়, কারণ একটা ভর আর একটা ভরের ঋণাত্মক হওয়া কখনোই সম্ভব নয়, যা অবাস্তব। সুতরাং স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলা সম্ভব নয়। এটা শুধু অসম্ভব বেসম্ভব না, এটা কুসম্ভব ব্যাপারও। তাহলে একটা অনুধাবনমূলক প্রশ্ন গেল, এখানে আরো একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। দ্বিতীয় যে অনুধাবনমূলক প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, দেখাও যে সমান ভরের দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে মিলিত হলে তারা বেগ বিনিময় করে। দুইটা সমান ভরের বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে মিলিত হয়, তারা কি করবে? একজন আরেকজনের সঙ্গে বেগের বিনিময় করবে। তাহলে আমরা এটার যখন সমাধানে আসব, মনে করি এম ভরের দুইটি বস্তুর আদিবেগ যথাক্রমে ইউ ওয়ান ও ইউ টু। দুইটা বস্তু দুইজনেরই ভর সমান, তাহলে একটার আদিবেগ ইউ ওয়ান হলে আরেকটার আদিবেগ আমরা কত ধরে নিচ্ছি? ইউ টু। বস্তুদ্বয় স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় ও সংঘর্ষের পর তারা যথাক্রমে ভি ওয়ান ও ভি টু বেগে চলতে থাকে। এখন খেয়াল করেন দুইটার ভরই কিন্তু আমি কি ধরছি? এম ধরছি।
তাহলে আমরা v1 ইকুয়ালস টু যেটা পেয়েছিলাম m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কিন্তু m1 m2 দুইটার মানই তো সমান, তাহলে m1 m2 দুইটার মানে যদি সমান হয়, দুইটাই m করে হয়, m মাইনাস m ডিভাইডেড বাই টোয়াইস m u1 প্লাস 2m u2 ডিভাইডেড বাই m প্লাস m 2m। তাহলে আলটিমেটলি দেখেন একটা 0 আর একটা 1, তাহলে u2 v1 সমান u2, তার মানে প্রথম বস্তুটার শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। আর v2 m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো আবারও m মাইনাস m 0 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই টোয়াইস m u2 প্লাস 2m u1 ডিভাইডেড বাই টোয়াইস m u1। তাহলে একটা জিনিস খেয়াল করেন, v1 সমান u2 আর v2 সমান u1, তার মানে বস্তুদ্বয় কি করতেছে, বেগ বিনিময় করতেছে। এই ছিল স্থিতিস্থাপক সংঘর্ষের একেবারে আদি অন্ত। এখন আমি একটা রিটেন কোশ্চেন করে রাখবো আপনাদেরকে, যে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ হয়ে গেছে। তাহলে এখন সৃজনশীল প্রশ্ন আকারে কি আসতে পারে সেটা আমরা দেখে রাখি। আমাদের প্রশ্নটা হচ্ছে 2 কিলোগ্রাম ভরের একটা গতিশীল বস্তু চলমান অবস্থায় একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তুদ্বয় না, সংঘর্ষের পর 2 কিলোগ্রাম ভরের বস্তু একই দিকে 1/4 বেগ নিয়ে চলতে থাকলে স্থির বস্তুর ভর কত? এটা জিজ্ঞেস করতে বলা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা বোর্ড পরীক্ষায় কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আর বোর্ড পরীক্ষা যদি না হয়, আমরা অ্যাডমিশন টেস্টে যখন যাব, বড় মানে আমরা তো একটা সময় অ্যাডমিশন টেস্টে বসবো ইনশাল্লাহ সবাই, তাই না? সুতরাং যখন অ্যাডমিশন টেস্টে বসবেন আপনারা, তখন কিভাবে করবেন সেটাও আমি এখন শিখিয়ে দিব। আগে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন। সো বোর্ড পরীক্ষায় কিভাবে করবেন, বোর্ড পরীক্ষা, বোর্ড এক্সাম, আমাদের এখানে m1টা হচ্ছে 2 কিলোগ্রাম, m2টাকে ধরি m, আমি m2 এর মান জানি না, m2টাকে বের করতে হবে। এখন আমার m1 ভরের বস্তুটা e1 আদিবেগে যাচ্ছিল, আদিবেগ ছিল e1, আর শেষ বেগ v1টা হচ্ছে e1/4। m2 ভরের বস্তুর আদিবেগ u2 ছিল 0, v2 কত আমি জানি না, v2 আমি কত এটা কিছুই জানি না। সো এই জিনিসগুলো আমাদের জানা আছে। এখন আমি অলরেডি যে ইকুয়েশনগুলো পড়ছি, v2 ইকুয়ালস টু কত এবং v1 সমান কত সেটা লিখি। v2 ইকুয়ালস টু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন m2 কত, m1 কত 2, তাহলে m মাইনাস 2 ডিভাইডেড বাই m প্লাস 2, u2টা হচ্ছে 0।
এটা একেবারেই জিরো হয়ে গেল। টু এম1 ইউ1, টু ইন্টু এম1টা কত, টু, ইউ1টা ইউ1ই থাকুক, এম1 প্লাস এম2, তার মানে এম প্লাস টু। সো ভি টু সমান পাচ্ছি আমরা ফোর ইউ1 ডিভাইডেড বাই এম প্লাস টু, এটা হচ্ছে ভি টু। দেখেন আবার রিপিট করতেছি, ভি টু সমান ফোর ইউ1 ডিভাইডেড বাই এম প্লাস টু। এখন আমরা তো জানি বস্তু দুইটা যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন ভরবেগের সংরক্ষণশীলতা অবশ্যই থাকবে। সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা হতে আদি ভরবেগ এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান শেষ ভরবেগ এম1 ভি1 প্লাস এম2 ভি2। তাহলে এম1 যেটা হচ্ছে 2 কিলোগ্রাম, ইউ1 ইউ1 এর মতোই থাকুক, এম2 এটা কত জানি না, এম ইন্টু ইউ2 কত, জিরো, ইকুয়ালস টু এম1 ভি1, এম1 হচ্ছে 2, ভি1 কত, ইউ1/4। দেখেন আদি বেগের 1/4 বেগ নিয়ে চলছে, এটাই লিখে রাখছি, ভি1 সমান ইউ1/4। আর ভি2 সমান 4u1/m+2। তাহলে ভি2 সমান এম2 এর মান এম প্লাস 4u1 ডিভাইডেড বাই m+2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, 2u1 ইকুয়ালস টু u1/2 প্লাস 4m u1 ডিভাইডেড বাই m+2। এখন দেখেন ইউ1 গুলা কাটাকাটি যায়, 2 মাইনাস হাফ ইকুয়ালস টু 4m ডিভাইডেড বাই m+2। তাহলে এখান থেকে 2 মাইনাস হাফ মানে 3/2 ইকুয়ালস টু 4m/m+2। সো আমরা যেটা পাবো 3m প্লাস 6 ইকুয়ালস টু 8m। সো 5m সমান 6 আর m সমান হচ্ছে 1.2 কিলোগ্রাম। তাহলে দেখেন আমরা বোর্ড পরীক্ষায় এইভাবে ম্যাথটা করব, যে আমার যদি একটা গতিশীল বস্তু এসে একটা স্থির বস্তুকে ধাক্কা দেয় এবং ধাক্কার পর বস্তুদ্বয়ের একটা আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, তখন ম্যাথটা কীরকম হবে। কিন্তু যদি আমরা এটা অ্যাডমিশন টেস্ট টার্গেট করে করতে যাই তখন ম্যাথটা খুব পুচকে হয়ে যায়। ওই যে একটু আগে বললাম যে আমি বুঝি না কেন বইয়ে এই সূত্রটা ইউজ করা হয় নাই, ইউ1 প্লাস ভি1 সমান ইউ2 প্লাস ভি2। দেখেন এইটা ম্যাথটাকে কিভাবে পুচকে করে দিচ্ছে। আমার ইউ1 ইউ1 এর মতোই থাকুক, ভি1 ইউ1/4, ইউ2 কত, জিরো, ভি2 ভি2। তাহলে এখান থেকে ভি2 সমান 5/4 ইউ1, এটুকু পেয়ে গেছেন। এবার আবার আসেন ভরবেগের সংরক্ষণশীলতা থেকে, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখন m1 হচ্ছে 2, u1 তার মতোই থাকুক, m2 জানি না, u2 কত, 0, m1 v1, m1 হচ্ছে 2, v1 কত, v1 সমান u1/4 প্লাস m2 কত জানি না, v2 কত, 5/4 u1। তাহলে এখান থেকে 2u1 মাইনাস u1/2 ইকুয়ালস টু 5/4 m2 u1। এখন u1 গুলো যদি কেটে দেই, বাম পাশে থাকবে হচ্ছে 3/2, ডান পাশে থাকবে 5/4 m2। সো m2 যেটা আমাদের পাবো 12 ডিভাইডেড বাই 10 মানে 1.2 কিলোগ্রাম। দেখেন অ্যান্সারে ভিন্নতা আসা পসিবল না, একই অ্যান্সার পাবেন আপনারা, কিন্তু এটা অবশ্যই বোর্ড পরীক্ষায় করেন না, কারণ এই যে ইউ1 প্লাস ভি1 সমান ইউ2 প্লাস ভি2, যদিও এটা আমরা দেখি ডিরেক্টলি আসতেছে একেবারে প্রতিপাদন থেকে, আমরা কিন্তু ডিরেক্টলি এটা পাচ্ছি যে ভরবেগ এবং গতিশক্তির যে সংরক্ষণশীলতা আছে সেখান থেকে সমীকরণ দুইটাকে ভাগ করে দিলেই পাওয়া যায়। তারপরেও যেহেতু কোনো বইয়েই ডিরেক্টলি এটাকে সূত্র হিসেবে ব্যবহার করে নাই, আমরা বোর্ড পরীক্ষায় জিনিসটাকে অ্যাভয়েড করব। ওকে, তাহলে দেখেন স্থিতিস্থাপক সংরক্ষণশীলতা, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের ডিটেইলস কিন্তু আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম। এখন আমি বলছি যে আজকে আরেকটা জিনিসের কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে টর্ক। টর্ক কাকে বলে? আমাদের মোটামুটি রৈখিক ক্ষেত্রে যে বল টল আছে এগুলো কিন্তু বের করা শেষ।
আমাদের মোটামুটি রৈখিক ক্ষেত্র নিয়ে কাজ করা শেষ। এখন হচ্ছে ঘূর্ণনশীলতা বা ঘূর্ণনের ক্ষেত্রে কিভাবে বল কাজ করে সেটা নিয়ে আমরা চিন্তা করব। তাহলে চলেন আমরা একটু টর্কের কনসেপ্টে যেতে শুরু করি। টর্ক, টর্ক কেন দরকার? আমি একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। টর্কটা দরকার হচ্ছে একটা বস্তু ঘুরানোর জন্য। আমরা যখন একটা বস্তুকে রৈখিক গতিতে সরাচ্ছি, রৈখিক গতিতে লাগে হচ্ছে বল, আর একটা বস্তুকে ঘুরানোর জন্য কৌণিক গতি বা ঘূর্ণন গতিতে লাগে কি? টর্ক। তাহলে আগে এটা ডিফাইন করে নেই। রৈখিক গতিতে বল যে ভূমিকা পালন করে কৌণিক গতিতে টর্ক সেই ভূমিকা পালন করে। আপনার রৈখিক গতিতে তাহলে বল, কৌণিক গতিতে আমরা কি রাখবো? টর্ক রাখবো। এখন এই যে দেখেন রৈখিক গতিতে বল কি করছিল? একটা বস্তুর ত্বরণ ঘটাচ্ছিল। তাহলে বল আমার রৈখিক গতিতে ত্বরণ দিবে। বল রৈখিক গতিতে ত্বরণ তৈরি করে। তাহলে টর্ক কৌণিক গতিতে কৌণিক ত্বরণ তৈরি করবে। সো আগে কোনটা কি করে সেটা একটু আমরা জেনে রাখবো। এখন রৈখিক গতির ক্ষেত্রে বল এফ সমান ছিল এম এ, কৌণিক গতিতে তাহলে টর্ক ইকুয়ালস টু হয় আই ইন্টু আলফা, যেখানে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ আর আই হচ্ছে জড়তার ভ্রামক। আমি আই কাকে বলে এটার ডিটেলস অ্যানালাইসিস নেক্সট ক্লাস থেকে করব। আপাতত আমি সম্পর্কগুলো দেখিয়ে রাখতেছি। আই হচ্ছে জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আমি আবার রিপিট করতেছি, আই কাকে বলে, আই কি, আই কোথা থেকে আসছে, এই আইটার বিস্তারিত আলোচনা পরবর্তী 2টা ক্লাস জুড়ে খালি আই বের করা শেখাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে। সো আজকের যেহেতু আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র টর্ক, সেহেতু আমি এখন টর্কের ডিটেলস আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। চলেন টর্কের ডিটেলসে যাব। আমরা যাওয়ার আগে টর্কটা কিভাবে আসে সেটা একটু দেখি। চলেন আমরা টর্কটা কিভাবে আসে সেটা দেখি। আমি খুব প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করব আপনাদেরকে। ধরেন একটা বস্তু কোনো বিন্দুতে এখানে বাধা আছে, এইখানে একটা বিন্দুতে কোনো একটা বস্তুকে বেঁধে রাখছি। ওমা, বিন্দুটা বেশি মোটা হয়ে গেল, একটু কম মোটা করি। ধরেন এখানে একটা বিন্দুতে একটা বস্তু বাধা আছে। জিনিসটা একটা দরজাকে চিন্তা করতে পারেন, দরজা তার পাশে কবজায় বাধা থাকে। সো দরজাটা কবজা বরাবর ঘুরতে পারে। এখন একটা জিনিস দেখেন, আমার এই বস্তুটা রোটেট করতে পারে এইদিকে বা এইদিকে, রোটেট করতে পারে বস্তুটা, রোটেট করতে পারে উপরে বা নিচে, বস্তুটা রোটেট করতে পারে, আর কিছু করতে পারে না। কারণ এই যে লাল অংশ যেটা, এটা ফিক্সড। এই লাল অংশ ফিক্সড, এর পক্ষে মুভ করা সম্ভব না। ধরেন দরজার কবজাটা, তাহলে দরজার কবজা কি সরে? দরজার কবজা সরে না, দরজার কবজা শুধু ঘুরতে পারে, জায়গা থেকে সরতে পারে না। এখন তাহলে দরজার পাল্লাটা ঘুরতে পারে। এবার এই পাল্লাটাকে ঘুরানোর জন্য আপনি কিরকম বল দিবেন, দ্যাট ইজ দ্য ইস্যু। দেখেন একটু এই পাল্লায়, ওমা পুরা জিনিসটা কপি হলো না কেন? ওকে, এবার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যদি এই যে দরজাটা আছে, এই দরজায় একটা অনুভূমিক বল দেন, জিনিসটা খেয়াল করেন, জিনিসটা খুব মজার। মানে আমি বুঝি না মানুষজন কেন এই জিনিসগুলো বুঝতে পারে না, এগুলো খুব সোজা জিনিস। একটু তাকান যে দরজার এই পাল্লাটায় যদি একটা অনুভূমিক বল এফ দেন, দরজার পাল্লা ঘুরবে? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি একটা দরজার পাল্লায় যদি অনুভূমিক বল দেন, জীবনেও এটা ঘুরবে না, এটা ঘোরা সম্ভবই না। কারণ ঘুরতে হলে তাকে ঘুরতে হবে কি, উলম্ব বরাবর না? এই যে খেয়াল করেন ঘূর্ণনটা, এই পয়েন্ট থেকে যে ঘূর্ণনটা হচ্ছে সেটা কি, আইদার উপরে বা নিচের দিকে বল দিলে সে ঘুরবে।
তাহলে অনুভূমিক বল একটা বস্তুকে ঘুরাইতে পারতেছে না, ঘুরাতে সাহায্য করতেছে কে? উলম্ব বল। তাহলে এইখানে দৈর্ঘ্যের সাথে উলম্ব বরাবর বল বস্তুকে ঘুরাতে সহায়তা করে। তাহলে একটা বস্তুকে ঘুরাতে সাহায্য করে কে? দৈর্ঘ্যের সাথে উলম্ব বরাবর বল। অনুভূমিক বল কিন্তু বস্তুকে ঘুরাতে সহায়তা বা সাহায্য করে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলটা একটা অ্যাঙ্গেল করে দেই, আমি বলটা দিব একটা অ্যাঙ্গেল করে, আমি এখানে বলটা দিব একটা অ্যাঙ্গেল করে, যে বলটা দিব সেটা একটা অ্যাঙ্গেল করে দিব, এই যে বল দিচ্ছি। তাহলে এফ বলের যে অনুভূমিক উপাংশ সেটা কি ঘূর্ণনে কোনো কাজ করবে? করবে না। এফ বলের যে অনুভূমিক উপাংশ সেটা ঘূর্ণনে কাজ করবে না। এটা যদি থিটা হয়, অনুভূমিক উপাংশ এফ কস থিটা এটা ঘূর্ণনে কাজ করবে না। কে কাজ করবে ঘূর্ণনে? এফ সাইন থিটা। তাহলে ঘূর্ণনের জন্য দায়ী কে? এফ সাইন থিটা। এটা এক। দুই নাম্বার আরেকটা জিনিস খেয়াল করেন, একটা বস্তুকে যদি ঘুরাইতে যান, এটাকে বলা হয় লিভারের যান্ত্রিক সুবিধা। কবজা থেকে দূরত্ব যত বেশি হবে বস্তুটা ঘুরাইতে তত সহজ লাগবে। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিব, সবাই বুঝবেন। ক্লাসে যারা আছেন মোটামুটি সবাই কখনো না কখনো টিউবওয়েলে পানি চেপে তুলছেন, টিউবওয়েল চেপে পানি তুলছেন। আপনারা টিউবওয়েল জীবনেও চাপ দেন না, এরকম কেউ যদি থাকেন একটু আফসোস করতে পারেন, হায় রে আমি তো টর্কি বুঝি নাই। ঠিক আছে, সো টিউবওয়েলের হাতলে আপনারা কি টিউবওয়েলের হাতলের একদম নিচের দিকে হাত দিয়ে চাপ দেওয়া হয় না? কেন টিউবওয়েলের হাতলের একেবারে গলার দিকে চাপ দেওয়া হয় না? কেন চাপটা নিচের দিকে দেওয়া হয়? কারণ দূরত্ব যত বাড়ে ততই অ্যাকচুয়ালি লিভারের যান্ত্রিক সুবিধা বাড়ে। আমি অন্যভাবে আপনাদের কথাটা বলি, দুনিয়ায় এমন কোনো দরজা পাওয়া যাবে যে দরজার মাঝখানে দরজার হাতল? ধরেন দরজাটা হচ্ছে এক পাল্লার দরজা, দুই পাল্লার দরজা চিন্তা করেন না, এক পাল্লার দরজা যদি হয়, কবজা একদিকে এবং হাতল কি একেবারে কবজা থেকে যত দ্রুত দূরে রাখা সম্ভব সেই দিকে না? সুতরাং এক পাল্লার একটা দরজার কবজা থাকে কোথায়? জাস্ট উল্টা পাশে। কেন? কারণ এই ব্যাসার্ধটা যত বাড়বে তত যান্ত্রিক সুবিধা বাড়বে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, টর্ক টাউ ইকুয়ালস টু আর ইন্টু এফ সাইন থিটা, যেখানে আর অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বা দূরত্ব ইন্ডিকেট করে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, টর্ক বলকে রিপ্লেস করতেছে, এটা একটা ভেক্টর রাশি। তাহলে টর্ক এটা ইকুয়ালস টু আর ক্রস এফ। কারণ আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তাহলে টর্ক ইকুয়ালস টু কি? আর ক্রস এফ। এখন এইখানে একটু ঝামেলা থাকে, টর্ক কি আর ক্রস এফ নাকি এফ ক্রস আর, সেটা নিয়ে অনেকে একটু প্যাচাপেচিতে পড়ে যায়। সো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে টর্কটা যে আর ক্রস এফ, এফ ক্রস আর না, সেটা একটু দেখাচ্ছি। দেখেন, আমি দুইটা ভিন্ন ভিন্ন সিনারিও তৈরি করব, দুইটা ভিন্ন ভিন্ন সিনারিওতে দেখাবো। আর যেটা ব্যাসার্ধ ভেক্টর সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর কাজ করবে, এটা হচ্ছে আর ভেক্টর। আর এফ বলটা এইভাবে দিলাম, তাহলে বস্তুটা কি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কথা না? দেখেন তো, এই যে প্রথম চিত্রে বল যদি আমি দেই উপরের দিকে তাহলে বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে দেখেন তো আর থেকে এফ এর দিকে গেলে কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। তো আর ক্রস এফ সমান টর্ক। আর যদি বলটা আমরা এইভাবে দেই, এইভাবে বল দিলে সেক্ষেত্রে বস্তুটার ঘূর্ণন হবে কোন দিকে? এই যে ক্লকওয়াইজ ঘূর্ণন হবে। এখন দেখেন আর ক্রস এফও যদি আমরা করি, এই আর ক্রস এফটাও ক্লকওয়াইজে আসতেছে বা নেগেটিভ আসতেছে। সুতরাং তাহলে আমরা সব সময় দেখতেছি সকল সিনারিওতে টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। বা যদি মান চিন্তা করি টর্ক ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। এই হচ্ছে আমাদের টর্কের ডিটেলস। সো আজকে আর জড়তার ভ্রামক আমি শুরু করতেছি না, কারণ জড়তার ভ্রামকের কনসেপ্টটা একটু সময় নিয়ে না বুঝাইলে বুঝবেন না, অর্ধেক বুঝাইলে মাথায় থাকবে না। সো আজকের ক্লাসটা একটু শর্ট হয়ে গেল, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের একটু বেশি সময় লাগবে, কারণ জড়তার ভ্রামকের অনেক অনেক সিনারিও আছে। ঠিক আছে,
সো তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা দয়া করে একটু এই যে সিনারিওগুলো সব মাথায় ঢুকায় ফেলেন, যে যে সকল সিনারিও আছে এই সিনারিওগুলো সব মাথার মধ্যে ঢুকায় ফেলেন। ওকে, তাহলে জুমে যারা আছেন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে হস্ত উত্তোলন করবেন, হস্ত উত্তোলন করলে আমি আনমিউট করে দিব, তারপর প্রশ্নটি করতে পারবেন। আচ্ছা, জুমে যারা আছেন তাদের মধ্যে আইডিয়াল কলেজ বা ভিকারনেসার কেউ আছেন? হাত তোলেন তো। ভিকারনেসের কেউ থাকলে হাত তোলেন তো। নাই? ওমা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যেহেতু কেউ হাত তুলতেছেন না, তার মানে কারো কোনো প্রশ্ন নাই। আর ফেসবুক লাইভে যারা আছেন তারা ক্লাস দেখতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।